আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও অনেক ভালো আছি। তো খুব দ্রুতই আপনাদের মাঝে চলে আসলাম সেই রাতে গল্পের পার্ট 2 নিয়ে। সো চলেন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। নিঝুমের ভাবনার ছেদ হয় আমার ডাকে। তারপর আমি বললাম, কি ভাবছেন এত? মনে হচ্ছে ভাবতে ভাবতে কবি সাহিত্যিক কিছু একটা হয়ে যাবেন। মেয়েটি এত কষ্টের মাঝেও একটু হাসি দিল। তারপর বলল, বাহ, আপনি লোকটা তো বেশ মজার। এত বিরক্ত করলাম, তাও কত সুন্দর করে কথা বলেন। তারপর বলল, কবি বা সাহিত্যিক হওয়ার কোনো আশা নেই, আপাতত পেট ভরে খেতে পারলেই চলবে। তখন আমি বললাম, এই নিন, পেট ভরে খান। খুব ক্লান্ত তো আপনি, গায়ে কথা বলার শক্তি নেই মনে হচ্ছে। তখন মেয়েটি বলল, এরকম দুই একদিন না খেয়ে থাকলে কথা না বলার শক্তি না থাকারই কথা। এগুলো কি এনেছেন? তখন আমি বললাম, কেন, ফল এনেছি, এসব খেলে কথা বলার শক্তি হবে। তখন মেয়েটি বলল, আসলে সারাদিন পর এগুলো খেলে বমি করে দেব, আর এখন এগুলো খাওয়ার রুচি নেই। আমি ভাত খাবো, ভাত এনে দিতে পারবেন? তখন আমি বললাম, হায় রে আল্লাহ, আচ্ছা এনে দিচ্ছি। আজকে সারা রাতই সজাগ থাকতে হবে। নিজুমার কিছু না বলেই মাথা নিচু করে বসে রইল। আমি পা টিপে টিপে আবার ডাইনিং রুমে গেলাম। কি যে বিপদে পড়লাম, ধুর, মেয়েটাকে এমন অসহায়ভাবে ফিরিয়েও দিতে পারি না। তারপর এনে দিলাম, বললাম, এই যে নিন পোলাও আর মাংস। তারপর মেয়েটাকে পোলাও আর মাংস এনে দিলাম। তখন মেয়েটি বলল, আমি তো এগুলো খেতে পারবো না, পোলাওতে তো অনেক তেল, আর মাংস তো খেতে পারবোই না, আমার অ্যালার্জির প্রবলেম আছে। সারাদিন পর এত তৈলাক্ত পোলাও খেলে বমি করে দেব, আর একবার যদি বমি করা শুরু করি তাহলে সারাদিনও থামবে না, আপনার ফ্লোর বমিতে ভেসে যাবে। তার চেয়ে ফল খাওয়াই ভালো ছিল। তখন আমি বললাম, এই স্টপ, আপনার জন্য আমি কি করব আপনি সেটা বলেন। এইটা এনে দিলে বলছেন এইটাই প্রবলেম, ওইটাই প্রবলেম, আসলে আপনি নিজেই একটা প্রবলেম। আমার কথাগুলো শুনে মেয়েটি মাথা নিচু করে ফেললো। লোকটাকে কত ভালো ভাবছিলাম, মাত্র কিভাবে বাজে কথাগুলো শোনালো। থাক, এমন বিরক্ত করলে সবাই কথাই শোনাবে। গায়ে কথা বলার শক্তিটুকুও নেই, সুইসাইড করতে ইচ্ছে করছে। খুব কান্না পেল। হাজার চেষ্টায় চোখের পানি আটকে রাখতে পারলাম না, টপ টপ করে গালবে পানি পড়তে লাগলো। তখন মেয়েটি বলল, হ্যাঁ, আসলে আমি নিজেই একটা প্রবলেম, আপনারা অনেক বিরক্ত করছি। অনেক উপকার করেছেন আমার, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি কিছু খাবো না, ক্ষুধা চলে গেছে। তখন আমি বললাম, মেয়েদের এই একটা স্বভাব, কিছু একটা বললেই ব্যয় ব্যয় করে কান্না করে ভাসায় দেয়। সরি, ওভাবে বলা আমার ঠিক হয়নি, আপনি বসুন, আমি ভাত আর ডিম ভেজে নিয়ে আসছি। তখন মেয়েটি বলল, বলছি তো খাবো না। তখন আমি বললাম, দেখেন, বিপদে পড়লে সব রকমের কথা সহ্য করতে হয়, আর আপনি যদি না খান তাহলে আপনার এখন আমি রাস্তায় রেখে আসবো। তখন মেয়েটি বলল, ব্ল্যাকমেইল করছেন? তখন আমি বললাম, ব্ল্যাকমেইল টেল কিছু করছি না, চোখ মুছুন, রুমে বসে থাকুন, কাদা লাগবে না, আমার রুমে বসে কাদা যাবে না। তখন মেয়েটি বলল, হ্যাঁ। প্রীতম একটু রাগী সুরেই বলল, কি কান্না থামাতে বলছি কিন্তু। নিঝুম ভয় পেয়ে গেল, চোখ মুছে চুপচাপ বসে রইল। তখন আমি বললাম, এই যে শুনুন, ডিম ভাজি করে আনতে হবে, আসতে একটু লেট হবে। দরজা বাইরে থেকে সিটকানি লাগিয়ে গেলাম। ডিম আর ভাতে কোনো প্রবলেম নেই তো? তখন মেয়েটি বলল, না। আমি মনে মনে খুব বিরক্ত হচ্ছি। মেয়েটার সামনে তেমন বিরক্তিভাব প্রকাশ করলাম না। বাসা থেকে পালিয়ে এসেছে, অথচ কোথায় যাবে, কোথায় খাবে সেসব জানে না, যত সব। লাইফে কখনো আমি রান্না করে যাইনি, আজকে কোথাকার এক মেয়ের জন্য ডিম ভাজতে হবে। নিজের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছে করছে। রান্নাঘরে কোথায় তেল, কোথায় লবণ, কিচ্ছু জানি না। রান্নাঘর থেকে কিসের জন্য শব্দে ঘুম ভেঙে গেল আমার মায়ের। রান্নাঘরে যেন ভূত দেখার মতো চমকে গেলেন। তার নিজের ছেলেকে রান্নাঘরে দেখতে পেয়ে, তাও আবার এত রাতে, নিজের চোখে বিশ্বাসই করতে পারলো না আম্মু। যে ছেলে কখনো রান্নাঘরে আসেনি, সে আজ এত রাতে রান্নাঘরে আসছে ডিম ভাজতে। আচমকা কারো ডাক শুনে পিছনে ঘুরে তাকালাম। অপ্রস্তুতভাবে মুখে একটু হেসে টেনে বললাম, আম্মু তুমি? তখন আম্মু বলল, বাবা তুই ঠিক আছিস তো? তখন আমি বললাম, হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। কেন, কি হয়েছে? তখন আম্মু বলল, তুই এত রাতে রান্না করে বাসায় ফিরছিস কখন? তখন আমি বললাম, একটু আগেই ফিরেছি, তুমি ঘুমিয়েছিলে তাই ডাকিনি। আর পোলাও মাংস ওসব খেতে ইচ্ছা করছিল না, হঠাৎ ডিম ভাজি আর ভাত খেতে ইচ্ছা করছে, তাই রান্না করে আসলাম। তখন আম্মু বলল, প্রতিদিন আমায় ডাকিস, আর আজকে আমার ঘুমের কথা চিন্তা করেছিস, কাহিনী কি? এদিকে রুমের ভিতর নিজুম মহিলার কণ্ঠ পেয়ে বিগড়ে গেল। বুঝতে পারছে হয়তো ওনার মা সজাগ হয়েছে। তাড়াতাড়ি ওয়াশরুমে চলে গেল। তারপর আমি বললাম, আম্মু তুমি ঘুমাও, আমি ভাত খেয়ে ঘুমিয়ে যাব। তখন আম্মু বলল, তুই ডিম ভাজি আর ভাত নিয়ে রুমে যাচ্ছিস কেন? তখন আমি বললাম, আম্মু তুমি অহেতুক প্রশ্ন করো না তো, একা একা টেবিলে বসে খেতে ভালো লাগে না। ইচ্ছে করছে মেয়েটাকে এখনই আবার রাস্তায় রেখে আসতে। রুমে গিয়ে ভিতরে দরজা লাগিয়ে দিলাম, জানালা সব বন্ধ করে দিলাম। যাই হোক, মেয়েটার বুদ্ধি আছে। এসে দেখি সে ওয়াশরুমে চলে গেছে। তারপর আমি ওয়াশরুমের দেখি দরজা খোলা। অদ্ভুত তো, মেয়েটা ওয়াশরুমেও নেই। এটা আবার ভূত না পেতনি? হে আল্লাহ, রক্ষা করো আমায়। তারপর আমার চোখ গেল ব্যালকনির দিকে। দেখি ব্যালকনিতে নিঝুম দাঁড়িয়ে আছে, জ্যোৎস্না বিলাস করছে। জ্যোৎস্না রাত নিঝুমের খুব ভালো লাগে, কিন্তু আজ কোনো ভালো লাগা কাজ করছে না। একরাশ হাহাকার আর শূন্যতা উপলব্ধি করছে। আগে তো মন খারাপ হলে জানালার ফাঁকে আসা জ্যোৎস্নাটুকু মন ভালো করার জন্য যথেষ্ট ছিল। আজকের রাতটা একটু অন্যরকম। চাঁদের আলোতে বুকের ভিতরটা কেমন যেন আরো জ্বলে যাচ্ছে। যাক, আমি ওনাকে দেখে একটু শান্তি পেলাম যে মেয়েটা কোথাও হারিয়ে যায়নি। তারপর কাছে গিয়ে বললাম, এই যে শুনছেন? তখন সে বলল, হ্যাঁ, আপনার আম্মু সজাগ হয়েছে তাই না? তখন আমি একটু ব্যঙ্গ সুরে বললাম, হ্যাঁ তাই। দেখলেন তো কত ডেঞ্জারাস আমার আম্মু।
আপনার জন্য কতগুলো মিথ্যা কথা বলতে হলো। তখন মেয়েটি বলল, হ্যাঁ শুনলামই তো। তারপর আমি বললাম, আমার বউ এর থেকেও বেশি ডেঞ্জারাস, আমায় তো খুন করবেই, আপনারও রেহাই নেই, হাত পা ভেঙে চৌরাস্তার মোড়ে বসায় রাখবে। আমার শ্বশুর কত পাওয়ারফুল মানুষ, এত চাপ আর নিতে পারছি না। নিজুম এসব কথায় কোনো উত্তর না দিয়ে বলল, দেন ভাত দেন। তখন আমি বললাম, এই যে নিন, খেয়ে আমায় উদ্ধার করেন। আপনি আবার কাঁদতেছেন কেন? বললাম না, আমার রুমে কান্নার কোনো নিয়ম নেই। আমার বউ যখন কান্না করে তখন পাশের রুমে পাঠিয়ে দেই আর বলি, কান্নাকাটি শেষ করে রুমে এসো। নিঝুম ভাতের প্লেট হাতে নিয়ে ব্যালকনির ফ্লোরে হাঁটু ভাঁজ করে খেতে বসে পড়লো। তখন আমি বললাম, এই যে মিস, কি করছেন এসব? আমার রুমে যথেষ্ট জায়গা আছে, টেবিলও আছে, টেবিলে বসতে অ্যালার্জি থাকলে খাটে বসে খান। তখন মেয়েটি বলল, টেবিলে অ্যালার্জি মানে? তখন আমি বললাম, না আপনার তো আবার সব কিছুতেই অ্যালার্জি, তাই বললাম আর কি। নিঝুম আর কোনো কথায় কান্না দিয়ে ফ্লোরে বসেই খাওয়া শুরু করলো। এমনভাবে খাচ্ছে মনে হয় 7 দিন থেকে কিছু খাইনি। তখন আমি বললাম, এই আস্তে খান, গলায় ভাত আটকাবে তো। তখন মেয়েটি বলল, আপনি এত আনরোমান্টিক কেন? নিজুমের এমন প্রশ্নের ভ্যাবাচাকা উত্তর আমি পেলাম না। তখন আমি বললাম, মানে? তখন সে বলল, মানে আবার কি, লবণ ছাড়া কি কেউ ভাত খায়? আর যারা লবণ না খায় তারা আনরোমান্টিক। তখন আমি বললাম, আমি লবণ খাই না, আপনাকে কে বলল? তখন মেয়েটি বলল, আপনি লবণ খেলে আমার জন্য লবণ নিয়ে আসতেন। তখন আমি বললাম, তৈলাক্ত পোলাও খালি পেটে খাওয়া যায় না, মাংসে অ্যালার্জি, এগুলো সব জানেন। আর লবণ খাওয়ায় শরীরের জন্য ভালো না, এইটা জানেন না? তখন মেয়েটি বলল, হ্যাঁ জানি, তরকারিতে পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া উচিত, যাতে তাতে কাঁচা লবণ না খেতে হয়, কিন্তু আপনি তো ডিমে লবণই দেননি। আমি খানিকটা লজ্জা পেয়ে গেলাম। তখন বললাম, ইস রে, সরি, আমি কখনো ডিম ভাজিনি, তাই অত সব খেয়াল ছিল না। তখন মেয়েটি বলল, হ্যাঁ, জীবনের প্রথম ডিম ভাজিতেই তো ফেল করলেন। তখন আমি বললাম, কি ফেল মানে? তখন মেয়েটি বলল, ফেল মানে হলো ডিমটা ঠিকমতো ভাজতে পারেননি। তখন আমি বললাম, হয়েছে, আপনার ভাগ্য ভালো যে আমি আপনার জন্য ডিম ভাজি করেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তখন মেয়েটি বলল, একটু লবণ এনে দেবেন? তখন আমি বললাম, আমি এখন ডাইনিং রুমে যেতে পারবো না, লবণ ছাড়াই খান কষ্ট করে। তখন মেয়েটি বলল, আচ্ছা, আপনি আনতে না পারলে আমি গিয়ে নিয়ে আসি। তখন আমি বললাম, হোয়াট ননসেন্স, আপনি কি চান বলুন তো? আমায় বাসা থেকে বের করে দিক, এটা চান? তখন মেয়েটি বলল, আমি এটা কখন চাইলাম, আমি তো জাস্ট লবণ চেয়েছি। তখন আমি বললাম, ফাজলামো করেন? তখন মেয়েটি বলল, সুযোগ দিচ্ছেন? আমি বললাম, আজব তো, আমি কি সুযোগ দিলাম আপনাকে? তখন মেয়েটি বললাম, আজব তো, আমি এবার কি ফাজলামো করলাম? লবণ এনে দেবেন নাকি আমি যাব? তখন আমি বললাম, বাহ, ভালোই তো ব্ল্যাকমেইল করেন। কথাটি বলেই আমি আবার ডাইনিং রুমে চলে গেলাম। এত রাতে বারবার ডাইনিং রুমে রান্নাঘরে দেখলে আম্মু আব্বু ভাববে আমি পাগল হয়ে গেছি। আর মেয়েটা কি বিচ্ছু, কি যে আজাইরা ঝামেলায় পড়লাম। আমি বিরক্ত হয়ে বললাম, এই নেন লবণ, ভাত অর্ধেক খাওয়া হয়ে গেছে লবণ ছাড়া, বাকি অর্ধেক খেতে আবার লবণ লাগবে? তখন মেয়েটি বলল, জানি আপনি বিরক্ত হচ্ছেন, আপনিই তো বললেন বিপদে পড়লে সব রকমের কথা সহ্য করতে হয়। তখন আমি বললাম, বিপদে আমি পড়িনি, আপনি পড়েছেন, আপনার সব রকম কথা আমি কেন সহ্য করব? তখন মেয়েটি একটু ভাব নিয়ে বলল, হতে পারে, বিপদে যখন পড়েছেন তখন পুরোপুরি পড়েন, পানি নিয়ে আসেন, আর এই অল্প ভাতে আমার পেট ভরে না, আরও ভাত নিয়ে আসেন, তবে ডিম আর লাগবে না। তখন আমি বললাম, এই কি শুরু করেছেন আপনি? আমি কি সারা রাত ড্রয়িং রুম টু নিজের রুম ডিউটি করব? তখন মেয়েটি বলল, আমার কি দোষ, আপনি কি পানি ছাড়া ভাত খেতে পারেন নাকি? তখন আমি বললাম, প্লিজ চুপ করুন, রাত 4টা বেজে গেছে, প্রায় সকাল, কোনো রেস্টুরেন্ট থেকে খেয়ে নিয়েন, আর এখন ভাত হবে না। এই বলে আমি রুমে গেলাম পানি আনতে, ধুর, জগে আবার পানি নেই। তখন আমি বললাম, এই যে পানি না খেয়ে পারবেন না, রুমে জগে পানি নেই, আমি ডাইনিং রুমে যেতে পারবো না। তখন মেয়েটি বলল, কি সব বলছেন, পানি ভাত সব লাগবে, আপনি যদি এনে না দিতে পারেন আমি গিয়ে আনবো। তখন আমি বললাম, এই জন্যই মানুষের উপকার করতে নেই, রাস্তাতে ফেলে রাখা ভালো ছিল আমার জন্য আপনাকে। তখন মেয়েটি বলল, দেখেন, আপনি আমায় যা বলেন আমি কোনো কিছুই কেয়ার করবো না, মাইন্ডও করবো না, কারণ আমি বিপদে পড়েছি। আর আপনি না বললেন অতিথির আপ্যায়ন না করলে আল্লাহ পাপ দেবে, এটা কোন ধরনের আপ্যায়ন? যান, যায় নিয়ে আসেন আমার জন্য পানি। আমার কষ্টে কাঁদতে ইচ্ছা হচ্ছে, কোন উটকো ঝামেলায় পড়লাম আমি। এই মেয়েটা যে আর কত ডেঞ্জারাস, রাস্তা থেকে নিয়ে আসা আমার একদমই উচিত হয়নি। তারপর আমি ভাত আর পানি নিয়ে এসে বললাম, এই নেন ভাত আর এই যে পানি, সাথে লবণও আনছি, লবণ কমতি হলে আবারও তো ডাইনিং রুমে যেতে হবে। তখন মেয়েটি বলল, এই তো বুঝেছেন, ধন্যবাদ। তখন আমি বললাম, আপনি আপনার ধন্যবাদ দিয়ে লবণ খান, আমি ঘুমাবো, প্লিজ আর ডাকবেন না। তখন মেয়েটি বলল, যথা আজ্ঞা, কিন্তু আপনার মোবাইলটা একটু দেন, একজনের কাছে ফোন দেবো, আমার ফোনে ব্যালেন্স নেই। তখন আমি বললাম, আমার ফোনেও ব্যালেন্স নেই। তখন মেয়েটি বলল, মিথ্যা বলেন না তো, দেন। তখন আমি বাধ্য হয়েই মোবাইলটি দিলাম। মেয়েটি কার নম্বরে যেন ফোন দিচ্ছে বারবার, মেইলি কণ্ঠ ভেসে আসছে, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে তার ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলার ইচ্ছা হচ্ছে, দু চোখ দিয়ে আবারও টপ টপ করে পানি পড়ছে। সো আজকের গল্প এই পর্যন্তই, পরবর্তী গল্প খুব দ্রুতই আসবে এবং আপনারা আপনাদের গল্পগুলো খুব দ্রুত আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। আমি আবারও রেগুলার গল্প আপলোড দেওয়া শুরু করেছি এবং দেব যতদিন পর্যন্ত সুস্থ আছি। সো পরবর্তী পাঠ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।